27 জানুয়ারি 2023 রাত তখন 10:30। জয় নামের একটি ছেলে বাইক নিয়ে বাড়ি ফিরছিল। এর মধ্যেই জয়ের বান্ধবী অর্চনা কল করে জানতে চাই, কতবার তোকে কল করলাম, কল ধরলি না কেন? জয় বলে, অফিসের কাজে ব্যস্ত ছিলাম, এখন বাড়ি ফিরছি। কথার মাঝে জয় খেয়াল করে পাশে একটি মেয়ে হাত ইশারা করে হেল্প চাচ্ছে। সাথে সাথে জয় অর্চনার কল কেটে দিয়ে এগিয়ে গিয়ে দেখে গুন্ডারা স্কুল পুরো একটি মেয়েকে তুলে নিয়ে যাচ্ছে, আর মেয়েটি চিৎকার করে সাহায্য চাচ্ছে। দেখা মাত্রই জয় ফোন বের করে একটি ভিডিও করে রাখে। এরপর বাইক ঘুরিয়ে মারুতিনগর পুলিশ স্টেশনে চলে যায়। থানার সামনে তখন ইন্সপেক্টর ফোনে কথা বলছিল। জয়কে তাড়াহুড়া করে আসতে দেখে ইন্সপেক্টর গুরু জানতে চায় কি হয়েছে। জয় বলে, স্যার আমি অফিস থেকে বাড়ি ফিরছিলাম, হঠাৎ আমার বন্ধু কল করলে কথা বলতে বাইক থামাই। পাশে একটি ফ্যাক্টরির মাঝে আমি কিছু গুন্ডাদেরকে একটি মেয়েকে তুলে নিয়ে যেতে দেখেছি। গুরু বলে, কি বলছো? তাহলে তো যেতে হবে, ড্রাইভার আবার খাবার খেতে গেছে, চলো তোমার বাইক নিয়ে যাই। এর মাঝে অর্চনা আবার কল করে, জানতে চাই কল কেটে দিলা কেন? পিছে থেকে গুরু বলে, ফোন কাটো ভাই, চলো দ্রুত। এর জন্য জয় ফোন কেটে দিয়ে গুরুকে ঘটনাস্থলে নিয়ে যায় এবং ওই লোক এদেরকে দেখায়। গুরু বলে, দেখে সন্দেহজনক মনে হচ্ছে, চলো ভিতরে যেয়ে দেখে আসি। এরপর ফ্যাক্টরিতে ঢুকে গুরু জয়কে বলে, তুমি এখানে দাঁড়িয়ে নজর রাখো, আমি ভিতরে গিয়ে দেখে আসছি কি হয়েছে। এরপরে গুরু গান বের করে ভিতরে যায় এবং সবাইকে গান পয়েন্ট করে। অবশ্য এরপরেই আমরা বুঝতে পারি এরা গুরুর পরিচিত লোক। জয় ব্যাপারটি ভালোই বুঝতে পেরেছে যে গুরু তাদের সাথে জড়িত, তার মানে এখানে যা হচ্ছে সব গুরু জানে। গুরু গুন্ডাদেরকে বলে, তোমাদের মাথায় কি ব্রেন নাই? কোন কাজ কিভাবে করতে হবে জানো না? লোকজন দেখে যে আমার কাছে কমপ্লেন করছে, ওই ছেলেকে ধরো। সবাই তখন দল বেঁধে জয়কে ধরতে যায়। জয় জীবন বাঁচানোর জন্য ফ্যাক্টরির মাঝে যেয়ে লুকিয়ে পড়ে। জয় বুঝতে পারছিল এখান থেকে বের হওয়া অতটাও সোজা নয়। এই জন্য জয় তার বন্ধুদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি ভয়েস মেসেজ সেন্ড করে এবং তার কাছে রেকর্ড করা ভিডিওটি কারো কাছে পাঠিয়ে দেয়। আর এরপরে দেখা যায় সব গুন্ডারা জয়কে ঘিরে নিয়েছে। সিন চলে যায় পরবর্তী দিন সকালে। এক দম্পতি তাদের একমাত্র মেয়ে মিসিং কমপ্লেন নিয়ে থানায় এসেছে। গুরু তাদের সাথে কথা বলছিল, তখন কনস্টেবল এসে জানায়, এই ম্যাডাম আপনার সাথে দেখা করতে এসেছে। গুরু বলে, 5 মিনিট বসতে বলো। এরপর গুরু আবার তাদের সাথে কথা শুরু করে। তারা বলে তাদের মেয়ে কাল স্কুল থেকে আসার পথে নিখোঁজ হয়েছে। তারা জানায় আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব জায়গায় খোঁজ করা হয়েছে, কিন্তু তাদের মেয়েকে কোথাও পাওয়া যায়নি। গুরু জানতে চায়, আপনাদের কি কাউকে সন্দেহ হয়? কেউ কি কিডন্যাপ করতে পারে? 2 থেকে 3 মাস যাবৎ নাগা নামের একটি গুন্ডা আমাদের জমি কিনতে চাচ্ছে, বিক্রি করতে চায় না দেখে গুন্ডাগুলা আমাদেরকে থ্রেট দিয়ে আসছিল। নাগার কথা শুনে গুরু বলে, দেখুন কিছু মনে করবেন না, আমারও একটি মেয়ে আছে, সম্পদ যাবে আসবে, কিন্তু মেয়ে হারালে মেয়ে ফিরে আসবে না। নাগা কোনো সাধারণ গুন্ডা নয়। যাই হোক, আপনারা কমপ্লেন লিখে চলে যান, আমি যতদূর সম্ভব চেষ্টা করছি। গুরুর কথা মতো তারা কমপ্লেন লিখে বাড়ি গিয়ে দেখে নাগা তার লোকজনকে নিয়ে তাদের বাসাতেই অবস্থান করছে। মূলত তাদের মেয়েকে নাগারাই গত রাত্রে কিডন্যাপ করে নিয়েছিল, এটি গুরু ভালো করে জানতো। আর এখন নাগা স্বীকার করে সেই তাদের মেয়েকে কিডন্যাপ করেছে। জমি না লিখে দিলে তাদের মেয়েকে তারা দিবে না। বাধ্য হয়ে তাদের মেয়েকে বাঁচানোর জন্য তাদের জমি বিক্রি করে দিতে রাজি হয়। তারপর কাজ হওয়ায় নাগা তার ভাগের টাকাও গুরুকে দিয়ে দেয়। মূলত গুরুর সহযোগিতাতেই নাগা তার এসব কাজগুলো করে বেড়াতে পারছে। এখান থেকে সিন চলে যায় ঘটনার 2 মাস পর। 27 মে বিকেল 5টা একটি পুলিশ জিপ টহল দিচ্ছিল। এ হলো সাব ইন্সপেক্টর অর্চনা। অর্চনা কনস্টেবলের সাথে কথা বলছিল। এর মাঝে একটি লোক বাইক পার করার সময় আরেকজনকে ধাক্কা দিলে দুজনের মাঝে তর্কের সৃষ্টি হয়। অর্চনা বাধা দেওয়ার চেষ্টা করলে একজন অর্চনার উপরেও চড়াও হয়। এজন্য অর্চনা দুজনকে থানায় নিয়ে যেতে নির্দেশ দেয়। এর ঠিক 30 মিনিট পর তারা দুজনকেই থানায় নিয়ে এসেছে। অর্চনা কনস্টেবল স্বামীকে নির্দেশ দেয় স্যার আসলে স্যারকে জানাতে, আর এদের দুজনের বিরুদ্ধে এফআইআর লিখো। এরপর বালা নামের এই ছেলেকে সেলে ঢোকানো হয় আর শিবা নামের এই ছেলেকে বেঞ্চে বসিয়ে রাখা হয়। এর ঠিক 30 মিনিট পর ঠিক 6টার সময় অর্মিত নামের একটি ছেলে তার মানিব্যাগ চুরি হওয়ার একটি কমপ্লেন নিয়ে আসে। স্বামী তার থেকে সবকিছু শুনে তাকে অর্চনার কাছে পাঠায়। অর্চনা বেঞ্চে বসে অপেক্ষা করতে বলে, তাকে ডাকা হবে। তারপরে সুরেশ নামের একটি ছেলে
তার কুকুরের মিসিং কমপ্লেন নিয়ে আসে। অর্চনার কাছে গেলে অর্চনা তাকেও বসতে বলে, তবে শিবা আর অরবিন্দের মাঝে নয়, পাশের বেঞ্চে। সময় তখন 6:15। স্বামী তাকে আগামীকালের কোর্ট ফাইলটি দেয় এবং বসে থাকা 3জনকে ডাকে। প্রত্যেকের হাতে নিজ নিজ কাগজ দিয়ে বলে তাদের কমপ্লেন লিখতে। সবাই তখন কমপ্লেন লিখতে ব্যস্ত। এর মাঝে অর্চনা অরবিন্দকে একটি টেক্সট করলে শিবাকে দেখিয়েও কমপ্লেন লিখতে শুরু করে। এর মাঝে অর্চনাকে দেখা যায় একটি ড্রয়ার থেকে গান বের করে ফাইলে রাখছে, টেবিলের উপরে রাখছে। অরবিন্দের কমপ্লেন লেখা শেষ। অর্চনা অরবিন্দকে ডাকে তার ডেস্কে। এর ফাঁকে অরবিন্দ ফাইল থেকে গানটি নিয়ে তার ব্যাগে নিচে ঢুকে নেয়। অর্চনা বলে, ইন্সপেক্টর আসলে কথা বলিয়ে দেব, ততক্ষণ বেঞ্চে গিয়ে বসো। শিবার কমপ্লেন লেখা হলে শিবাও নিজ জায়গায় গিয়ে বসে। সবার নজর তখন অর্চনার ইশারার দিকে। এদিকে সুরেশের কমপ্লেন লেখা হয়ে গেলে সুরেশও তার নিজ জায়গায় গিয়ে বসে। এরপর দেখা যায় বালা, শিবা ও অরবিন্দ এরা 3জন অর্চনার সাথে আই কন্টাক্ট করছে। এখন কথা হলো, এরা কারা, কি কারণে এরা আই কন্টাক্ট করছে, আর অর্চনার সাথে তাদের কি সম্পর্ক, অর্চনা তাদেরকে নিয়ে কি প্ল্যান করেছে, তা জানতে আমাদেরকে পিছে ফিরে যেতে হবে। 27 জানুয়ারি 11টা। অর্চনা জয়ের সাথে ফোনে কথা বলছে। মূলত ওই দিন রাতে জয় অর্চনার সাথে সেদিন কথা বলছিল। এরপরে জয় হঠাৎ তার কল কেটে দেয়। অর্চনা কিছুক্ষণ অপেক্ষা করে আবার জয়কে কল করে। তখন জয় মূলত থানায় গিয়েছিল। কেউ বলছিল ফোন কেটে দ্রুত চলো ভাই, আর এজন্য জয় আবার ফোন কেটে দেয়। আর এর কিছুক্ষণ পর জয় তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ভয়েস মেসেজ পাঠায়, যেটি আমরা জয়কে পাঠাতে দেখেছিলাম। ক্লিপটি পাওয়ার পরে অর্চনা তাদেরকেও কল করে। জয় এখনো বাসায় ফিরেনি, মনে হয় কোনো সমস্যা হয়েছে। এই কারণে অর্চনা সবাইকে দেখা করতে বলে। সবাই আসার পর অর্চনার সাথে জয়ের শেষ কথার ভয়েস রেকর্ডটি শোনায় তাদের, যেখানে জয়ের সাথে আরেকজনের ভয়েস শোনা যাচ্ছিল, কিন্তু ওই ভয়েসটা তাদের কারোর পরিচিত নয়। বালা বলে, চলো থানায় গিয়ে কমপ্লেন করি। এদিকে অর্চনা আবার অন্য থানার। ব্যাপারটি ঝামেলা হতে পারে, তাই আগে খুঁজে দেখি। অন্যরাও বালার সাথে একমত যে আগে কমপ্লেন করে থানায়। অর্চনা আবার বলে, অন্য কিছু হলে জয় কিন্তু ফেঁসে যেতে পারে। কমপ্লেন রেজিস্ট্রেশন করার আগে আমরা চলো খুঁজে দেখি। এরপর 4জন চারদিকে গিয়ে জয়কে খুঁজতে শুরু করে। এখানে এটা আমাদেরকে দেখানো হয় জয়, অর্চনা, বালা, অরবিন্দ, শিবা এরা সবাই একই আশ্রমে বড় হয়েছে। এখন যার যার মতো জব করছে। এদের মধ্যে জয় এবং অর্চনা দুজনকে ভালোবাসে। তারা 4জনই যত সম্ভব খোঁজাখুঁজি করে, কিন্তু জয়কে কোথাও খুঁজে না পেয়ে 4জন আবার একসাথে দেখা করে। এরপর অর্চনা ক্রাইম ব্রাঞ্চে চাকরি করা তার ব্যাচমেট জহিরকে ফোন করে। অর্চনা বলে, দেখো জহির, 11:30 থেকে আমার বন্ধুর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন, ওর ফোনটা একটু ট্যাগ করে দেখো না। জহির বলে, আমি তো একটু মধুরায় যাচ্ছি, তুমি কাল সকাল 7টায় কল করো, আমি সব রেকর্ড বের করে দেব। এরপর সারা রাত অপেক্ষা করে অর্চনা জহিরের সাথে দেখা করে। জহির অর্চনাকে কল রেকর্ড দিয়ে বলে, গত রাতে জয়ের ফোনে তোমার নাম্বার থেকে 2বার কল আসে, আর কোনো কল আসেওনি যায়ওনি। জহির আরো জানায়, জয় যখন প্রথম কল রিসিভ করেছিল তখন জয়ের লোকেশন ছিল কটন ফ্যাক্টরি টাওয়ার এলাকাতে। আবার দ্বিতীয় কল যখন রিসিভ করেছিল মানে 11:15 তখন জয় লোকেশন ছিল মারুতিনগর পুলিশ স্টেশনে। এমনকি রাত 11:58 পর্যন্ত তার ফোন লোকেশন ছিল কটন ফ্যাক্টরি এরিয়াতে। জয়ের ফোনটি কটন ফ্যাক্টরি এলাকাতে অ্যাক্টিভ ছিল। যেহেতু এটি একটি মিসিং কেস এবং জয় তোমার ফ্রেন্ড, আমার মনে হয় ডিপার্টমেন্ট একটি প্রায়োরিটি দিয়ে দেখবে। আবার জয়ের ফোনটি যেহেতু মারুতিনগর পুলিশ স্টেশনের কাছাকাছি ছিল, তুমি সেখানে পুলিশ ইন্সপেক্টরের সাথে যোগাযোগ করে দেখা করতে পারো। এজন্য অর্চনা জহিরের কথা মতো সকাল 8টার সময় মারুতিনগর পুলিশ স্টেশনে অর্চনা হাজির হয়। তখন গুরু মিসিং মেয়ের বাবা মায়ের সাথে কথা বলছিল। মূলত যে আমরা আগে দেখেছিলাম স্বামী গুরুকে বলছিল ম্যাডাম আপনার সাথে দেখা করতে এসেছে, সেটি মূলত অর্চনায় ছিল। গুরু প্রথমে ওই মেয়ের বাবা মায়ের সাথে কথা বলে এবং স্বামীর কাছে কমপ্লেন লিখতে বলে। এজন্য স্বামীকে ডেকে বলে কল কেটে দ্রুত ওদের কমপ্লেন লিখতে। গুরুর কথা শুনে অর্চনার মনে পড়ে গত রাতে ঠিক এভাবেই কেউ জয়কে কল কেটে এভাবে ড্রাইভ করতে বলছে, কণ্ঠটাও সেম। তাই অর্চনা সন্দেহ এখন গুরুর ওপরে। তাই অর্চনা জয়ের ব্যাপারে না বলে গুরুকে বলে, আমি শুনলাম এই থানায় নাকি এসআই পদ শূন্য, তাই আমি এই থানায় ট্রান্সফার হতে চাচ্ছিলাম। গুরু বলে, আসতে পারো, কোনো সমস্যা নেই। গুরু বলে, হেল্প লাগলে আমাকে বলতে পারো। অর্চনা বলে, আমি কাল রাত্রে আসতে চাচ্ছিলাম, ভাবলাম আপনি স্টেশনে আসেন কিনা।
গুরু বলে আমি তো কাল থানাতেই ছিলাম। এরপর অর্চনা গুরুর থেকে গুরুর ফোন নাম্বার নিয়ে নেয়। গুরুর আবার এসিবির সাথে মিটিং দেখে গুরু তখনই বেড়ে যায়। গুরু বের হওয়ার সময় এক লোক গুরুকে দেখে বলে 12টা থেকে 1টা পর্যন্ত আপনার জন্য থানায় বসেছিলাম, আপনাকে না পেয়ে চলে গেছি। লোকটির কথায় অর্চনার আরো সন্দেহ হয়। এজন্য অর্চনা জহিরকে কল করে এবং গুরুর নাম্বার দিয়ে তার কল ডিটেলস বের করতে বলে। এরপরে অর্চনা জহিরের কাছে গেলে জহির জানায় নাগা নামের একজনের সাথে গুরুর রেগুলার কন্টাক্ট হয়, এমনকি জয়কে গত রাতে তুমি কল করার আগে গুরু ও নাগার কন্টাক্ট হয়েছে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো গুরু ও জয়ের ফোন যখন মারুতিনগর পুলিশ স্টেশনে, তখন নাগার ফোন ছিল কটন ফ্যাক্টরি এরিয়াতে। তুমি যখন জয়কে প্রথম কল করেছিলে জয়ের ফোন আর নাগার ফোন কটন ফ্যাক্টরি এরিয়াতে ছিল। যখন তুমি দ্বিতীয়বার কল করেছ গুরু আর জয়ের ফোন মারুতিনগর পুলিশ স্টেশনে ছিল। আশ্চর্যের বিষয় হচ্ছে তার 15 মিনিট পরে গুরু, জয়, নাগা তিনজনের ফোন লোকেশন কটন ফ্যাক্টরি এরিয়াতে ছিল। ঠিক এর 2 ঘন্টা পর গুরু মারুতিনগর পুলিশ স্টেশনে চলে যায়। মানে দাঁড়াচ্ছে কটন ফ্যাক্টরি এরিয়াতে তাদের তিনজনেরই দেখা হয়েছিল। এখন শুধু বের করতে হবে বিষয়টা কি হয়েছিল। এজন্য মূল তথ্য জানতে অর্চনা নাগার রাইট হ্যান্ড সুগা সিনুকে তুলে আনার প্ল্যান করে। সিনু মূলত আখের রস বিক্রি করার আড়ালে ড্রাগ বিক্রি করে। এজন্য অর্চনারা চতুরতার সাথে ড্রাগস কেনার নাম করে সিনুকে তুলে নিয়ে আসে। কিন্তু অনেক মারধর করার পরেও সিনু মুখ খুলছিল না গত রাতের কথা। এক সময় অর্চনা একটি গান বের করে বলে এটা ইল্লিগ্যাল গান, ওকে শুট করলে কোনো জবাবদিহিতা করতে হবে না, এখন বলবি না মরবি। সিনু তথ্য মতে গত রাতে ওই ঘটনার পর তারা জয়ের মাথায় আঘাত করে জয়কে মেরে ফেলে। এরপরে তারা রেল লাইনের পাশে ডেড বডি ফেলে এসেছিল। শোনা মাত্র সবাই স্তব্ধ হয়ে যায়। দ্রুত সবাই মর্গে গিয়ে খোঁজ করলে ডেড বডিটি পাওয়া যায়। অর্চনা সহ বাকি 3 জন জয়ের ডেড বডি দেখে সবাই ভেঙে পড়ে, কারণ ছোটবেলা থেকে তারা 5 জন একসাথে বড় হয়েছিল। 4 বন্ধু একসাথে অনাথ আশ্রমের পাশে একটি স্থানে জয়কে স্থাপন করে। এরপর অর্চনা বলে গুরু ও নাগার মতো পলিটিক্যাল এবং ফাইন্যান্সিয়াল পাওয়ারফুল লোকদের আইনের দ্বারা কিছুই করতে পারবো না। ওদের মতো রাক্ষসদের মারতে আমাদেরকেও রাক্ষস হতে হবে। সিনু, গুরু এবং নাগা 3 জনকে মরতে হবে। 4 জনের মাথায় তখন প্রতিশোধের পালা। এজন্যই তারা প্রথমেই সিনুকে দিয়ে তারা শুরু করতে চায়। কিন্তু সিনুকে মারতে গিয়ে দেখে সিনু বাঁধন খুলে পালিয়েছে। অর্চনা বলে গুরু এবং নাগা এই ব্যাপারে জানার আগে আমাদের কোনো একটি প্ল্যান বের করতে হবে। অবশ্য ওই দিনই সিনুর মৃত্যুর খবর প্রকাশ হয়। জানা যায় জঙ্গলের মধ্যে সিনুর গুলিবিদ্ধ মৃতদেহ পাওয়া গেছে। সিনুর মৃত্যুর খবর পেয়ে অর্চনার ভাবে যেটা তারা করতে চেয়েছিল তা হয়তো অন্য কেউ করে দিয়েছে। কিন্তু এবার তাদের নেক্সট টার্গেট গুরু এবং নাগা। এবার অর্চনারা 4 জন ভিন্ন ভিন্ন টিমে ভাগ হয়ে গুরু এবং নাগার উপরে নজর রেখে তারা কখন কোথায় যায়, কি করে, কার সাথে কি করে, সকল ইনফরমেশন তারা কালেক্ট করতে থাকে। কিন্তু 2 জনকে একসাথে মারাটা তাদের খুবই টাফ ছিল। এজন্য তারা আগে গুরুকে মারা প্ল্যান করে এবং এই প্ল্যানটি কার্যকর করতে অর্চনা মারুতিনগর পুলিশ স্টেশনে ট্রান্সফার হয়ে আসে। গুরু কখন কখন থানায় আসে, কখন কখন থানা থেকে বের হয়ে যায়। অর্চনা গুরুকে ফলো করে তাদের শিডিউল তৈরি করে ফেলে এবং অন্য 3 জনকে মারুতিনগর পুলিশ স্টেশনের আশেপাশে ভাড়া নিয়ে থাকতে বলে। সকল প্রস্তুতি হয়ে গেলে অর্চনা বলে আমি যখন স্টেশনের ডিউটিতে থাকবো তখন স্টেশনের মধ্যেই তাকে মারবো, কারণ তোরা 3 জন প্ল্যান মতো কাজ করলে আমি তোদেরকে সেভ করতে পারবো। এরপর অর্চনা যেভাবে প্ল্যান করে তা হলো বালা ও শিবা ফাইট শুরু করলে বালা ও শিবাকে থানায় নিয়ে এসে বালাকে সেলে এবং শিবাকে বাইরে বেঞ্চে বসে রাখে। এরপর ঠিক 6টার সময় অরবিন্দ একটি ল্যাপটপ সহ ব্যাগ নিয়ে মানি ব্যাগ চুরির কমপ্লেন নিয়ে এসে অর্চনার থেকে গানটি নেবে। অর্চনার প্ল্যান মতো আনুমানিক 7:30টার সময় গুরু যখন স্টেশনে আসবে অর্চনা গুরুর থেকে কিছু ফাইল সাইন করতে যাবে। এদিকে টয়লেটে যাওয়ার কথা বলে শিবা স্টেশনের বিদ্যুতের মেন পয়েন্ট বন্ধ করে দিলে অরবিন্দ ওই গানটি বালার হাতে দিবে। বিদ্যুৎ না থাকায় অর্চনা যখনই ফোনের ফ্ল্যাশ লাইট অন করবে সাথে সাথে বালা গুরুর মাথায় শুট করবে। অরবিন্দের কাজ হবে শুট করার পরে বালার হাতের ওই গানটি স্টেশনের বাইরে গিয়ে ম্যান হলে ফেলে দিয়ে আসবে। আর এই কাজটি করতে হবে পুরো 3 মিনিটের মধ্যে। আর এরপর কাজ হয়ে গেলে শিবা পাওয়ার অন করে দিয়ে আবার তার জায়গায় এসে বসবে। এটাই ছিল তাদের মূলত গুরুকে মারার প্ল্যান। আর তারা এই প্ল্যান নিয়েই তারা গুরুকে মারার উদ্দেশ্যে বসে আছে সবাই। আর এর কিছুক্ষণ পর গুরু এসে পড়ে। গুরু এসে বলে এরা কারা। অর্চনা সবার কথা বলে যে কে কোন কাজে এসেছে আর বালাকে কেন সেলে রাখা হয়েছে। বালার সাথে এখানে আরো একজনকে অন্ধ লোককে দেখা যায় যে আগে থেকে সেলের মধ্যে ছিল। এর মাঝে গুরুর একটি কল আসে। গুরু কাউকে বলে আমি স্টেশনে আসি, তুমি আসো। সবার চোখ তখন ঘড়ির কাঁটার দিকে, কারণ 8টা বাজার সাথে সাথে তাদের প্ল্যান এক্সিকিউট করতে হবে। কিন্তু 8টা বাজার ঠিক আগ মুহূর্তে নাগা স্টেশনে গুরুর সাথে দেখা করতে আসে। তাদের যে প্ল্যান ছিল তাতে নাগা থাকার কথা না। এই জন্য অর্চনা অন্যদেরকে মেসেজ করে জানিয়ে দেয় যতক্ষণ নাগা না যাবে ততক্ষণ যেন সবাই অপেক্ষা করে।
কিন্তু ঠিক 8টা বাজার সাথে সাথে পাওয়ার অফ হয়ে যায় আর একসাথে 2 রাউন্ড গুলি ফায়ার হয়। আর যখন ইলেকট্রিসিটি আসে সবার চোখ তো তখন কপালে, কারণ গুরু এবং নাগা দুজনে গুলিবিদ্ধ হয়ে পড়ে আছে। অর্চনা বালার দিকে তাকালে বালা ইশারা করে বলে, আমি কিছুই করিনি, অথচ গুরুর গলায় এবং নাগার কপালে গুলি করা। তাহলে কে গুলি করলো? অর্চনা স্বামীকে বলে, আপনি অ্যাম্বুলেন্স এবং ফরেন্সিকে কল করুন, আমি এসিপি স্যারকে কল করছি। এরপর অর্চনা বাইরে এসে এসিপি চিলিয়ানকে কল করে এবং বিষয়টি জানায়। এর ঠিক 10 মিনিটের মধ্যে এসিপিও থানায় এসে হাজির হয়। থানায় অ্যাম্বুলেন্স এবং ফরেন্সিক টিম এসেছে।